প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের ২৬তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই হরর নাইট এপিসোডে যেই ঘটনাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক হলেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা অনেকেই হয়তোবা এই ধরনের মাছ ধরা কেন্দ্রিক ঘটনা খুবই কম শুনেছেন। কখনো কখনো হয়তোবা শুনে থাকবেন, কখনোই বলবো না যে কখনোই শোনেন নাই, এটা বলার কোনো সুযোগ নেই। তবে আমি এতটুকু বলতে পারবো যে মাছ ধরা কেন্দ্রিক এই ধরনের ঘটনাগুলো খুবই কম পাওয়া যায়। আর এমনই একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল। ওনার বেশ কিছু ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি, ভয়ের শিহরণ বইয়েও ওনার ঘটনা প্রকাশিত হয়েছে। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। রাজাপুর উপজেলা থেকে আমরা যেই দুইজনের ঘটনা একটু বেশি পাই, তার মধ্যে একজন হচ্ছে সাংবাদিক এনামুল হক আবির ভাই, আর আরেকজন হচ্ছে এই হাসান জাহিদুর রহমান পিয়াল। তো আজকে হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইয়ের ঘটনাই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো ঘটনাটি এই রাজাপুর উপজেলারই কোনো একটা গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না, এছাড়া অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো বলছি। মূলত এই ঘটনাটি পিয়াল তার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। ওই বন্ধুর পরিবারের সাথেই ঘটে যাওয়া ঘটনা, যেটি এখনো চলমান রয়েছে। কিন্তু সঙ্গত কারণে ওই বন্ধুর নামের অংশ বিশেষ, মানে ওই নামটা তো পুরো নামের একটা অংশ বিশেষ উপস্থাপন করা হচ্ছে, যাতে করে নামের সত্যতাটাও বজায় থাকলো এবং ওই লোকটারও কোনো সমস্যা হলো না। তো এভাবেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো মূলত ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে জামাল শিকদার নামক একজন ব্যক্তি। ওনার বয়স ৫০ কি ৫৫ বছর হবে। এই জামাল কাকার পেশা মূলত হচ্ছে কৃষিকাজ করা। তবে তার যারা সন্তানরা রয়েছেন, ছেলে বা মেয়েরা যারা, তারা কিন্তু প্রতিষ্ঠিত। আর উনি শখের বশেই মূলত কৃষিকাজ এখন করছেন। তো কৃষিকাজের পাশাপাশি তার একটা নেশা রয়েছে, সেটা হলো মাছ ধরা। বিশেষ করে বৈশাখ মাসে যখন শক্ত ফসলি জমিতে পানি উঠে যায়, তখন উনি মাছ ধরতে নামেন। শুধু উনি না, গ্রামের অনেকেই মাছ ধরতে নামেন আর কি। তো গ্রামের অনেক মানুষই তখন ট্যাটা বা কোচ আর লাইট নিয়ে বের হয় মাছ ধরার জন্য। কিন্তু অন্যদের থেকে এই জামাল কাকা বা জামাল শিকদার কাকা উনি একটু আলাদা। উনি সাথে লাইট নেন ঠিকই, কিন্তু অধিকাংশ সময় লাইট জ্বালান না। অন্যরা এই জামাল কাকাকে অন্ধকারের মধ্যে ফসলি জমির ভিতর কোমর সমান পানির মধ্যে লাইট বন্ধ করে নির্জনে নিঃশব্দে হাঁটতে দেখেছে। হঠাৎ করে তাকে এই ফসলি জমির বিভিন্ন জায়গায় অনেকেই দেখে ভয় পেত। তখন উনি বলে উঠতেন, আরে বেটা, আমি জামাল, ভয় নেই রে, তোরা মাছ ধর, আমি ভূত পেত না। তো উনি মূলত সাথে ট্যাটা নিতেন না, উনি সাথে নিতেন বিশাল বড় ধারালো এক রামদা। মূলত উনি অন্য সবার মতো টাকি মাছ, কই মাছ, মানে আমাদের দেশি যে মাছগুলো রয়েছে, যে মাছগুলো পাওয়া যায়, উনি ওইগুলো ধরার চেষ্টা করতেন না। ওনার টার্গেট থাকতো শুধুই বোয়াল মাছ ধরা। আর বড় বোয়াল নাকি ট্যাটা দিয়ে রাখা যায় না, কোপ দিলে বোয়াল মাছ বেশি বড় হলে ট্যাটা ভেদ করে নাকি মাছ বের হয়ে যায়। কারণ বোয়াল মাছ তো খুব পাতলা বডির, মানে তাদের বডিটা তো পাতলা। যাই হোক, তার জন্য উনি বড় দা দিয়ে বোয়াল মাছ কোপানোর চেষ্টা করতেন। আর উনি লাইট না জ্বেলে অন্ধকারে ধানের যে মাঠ, ওই মাঠের মধ্য দিয়ে উনি হাঁটতেন যখন মাঠে পানি উঠে যেত। তো বোয়াল মাছ আবার লাইটের আলো দেখলে পালিয়ে যায়। বোয়াল মাছ দলবদ্ধ হয়ে বের হয়, তাই বোয়াল মাছ কাছাকাছি আসলে যারা মাছ মারতে পারদর্শী তারা বুঝতে পারেন, কারণ পানির মধ্যে তাদের ছোটাছুটির একটা অন্য ধরনের নাকি শব্দ পাওয়া যায়। কাছাকাছি গিয়ে লাইট জ্বালিয়ে দেরি করা যাবে না, সাথে সাথে ওই ঝাঁক থেকে যে কয়টা কোপানো যায় আর কি, দা দিয়ে। আর এই জন্য বিশাল বড় ধারালো রামদায়ের প্রয়োজন হয়।
উনি সেটাই নিতেন সাথে। আর উনি এই বোয়াল মাছ ধরায় খুবই পারদর্শী। এই কারণে ওনার কিন্তু চারদিকে এই বোয়াল মাছ ধরায় বেশ নামডাক রয়েছে। যদি নতুন অবস্থায় কেউ মাছ শিকার করতে এসে রাতের বেলায় বোয়াল মাছের ঝাঁক দেখে বা বোয়াল মাছের ঝাঁকের সে সামনে পড়ে যায়, তাহলে কিন্তু কোনো মানুষ হঠাৎ করে ভয় পাবে। কারণ হচ্ছে যেটা ওই জামাল শিকদার কাকা বলেছিলেন যে এই বোয়াল মাছের মুখটা তো অনেক বড়, সে হা হয়ে নাকি পানিতে সাঁতার কাটে। আর বোয়াল মাছের আকৃতির জন্য নাকি অনেকটা সাপের মতো দেখা যায়। তাদের মুখ এতটাই বড় থাকে যে হঠাৎ করে এটাকে দেখলে মনে হয় এটা রাক্ষস। যাই হোক, তো জামাল কাকা এই বোয়াল মাছ ধরার জন্য তো এলাকায় বেশ পরিচিত। তো এটা মূলত আমরা জামাল কাকার একটা বর্ণনা দিলাম। এইবার আসলে আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। এই ধরেন যে 2016-17 এরকম একটা সময় আর কি। তো এক বৈশাখ মাসের সন্ধ্যায় জামাল কাকা তার বাড়িতেই অবস্থান করছিলেন। ওই দিন আকাশটা মেঘাচ্ছন্ন আর দমকা বাতাসের সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল, আর মাঝে মাঝে বজ্রপাতের বেশ শব্দ শোনা যাচ্ছিল। মনেই হচ্ছিল কালবৈশাখী ঝড় ছুটতেও পারে। তাই জামাল কাকা মাছ ধরতে যাবেন না বলে ঠিক করেন। কিন্তু রাত 8টা-9টার দিকে দেখা যায় পরিবেশের বেশ উন্নতি হয়েছে। আকাশে যেহেতু বজ্রপাতের একটা সম্ভাবনা ছিল আকাশ থেকে, আর বেশ মেঘের ডাকও ছিল, তাই উনি ওনার সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর আগের থেকে অবস্থা উন্নতি হয়েছে, মাঝে মাঝে চাঁদ হঠাৎ হঠাৎ উকি দিচ্ছিল। ওনার নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ হলো আকাশে যদি মেঘের ডাক থাকে তাহলে নাকি মাছ বেশি বের হয়ে আসে, স্বাভাবিকের থেকে একটু বেশি আর কি। তো শুধু জামাল কাকাই না, ওই এলাকার অনেকেই এটা আন্দাজ করে ওই দিন মাছ ধরতে নামেন ওই ফসলি জমিতে। সবাই ট্যাটা, লাইট, ব্যাগ, প্রয়োজনীয় জিনিস নিয়ে মাছ ধরতে যান। আর জামাল কাকাও তার প্রয়োজনীয় জিনিস যেমন রামদা, লাইট আর ব্যাগ, আর ওনার তো বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, এই বিড়ি এবং লাইটার, গ্যাস লাইটার আর কি, দ্য গ্যাস লাইট আমরা যেটাকে বলি। তো এটা নিয়ে উনি মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যান। অনেকেই বেশ রাত করেই মাছ ধরতে নামতেন আর প্রায় ফজর পর্যন্ত ধরতেন। জামাল কাকা আবার খুব একটা যে এরকম করতেন তা কিন্তু না, মাঝে মাঝে আর কি ফজর পর্যন্ত ধরতেন। অনেক সময় দেখা যেত ভালো মাছ পেলে উনি ফজর পর্যন্ত অপেক্ষা করতেন না, কয়েক ঘন্টা মাছ ধরে চলে আসতেন। তো মাছের গন বা এটাকে গ্রামীণ ভাষায় গন বলে, এটার বাংলা শব্দ হলো সময়। তো এই মাছের গন বা সময় এই জামাল কাকা কিন্তু বুঝতেন। সেই পরিবেশ দেখেই আন্দাজ করতে পারতেন যে মাছ ধরা পড়া সম্ভব কিনা, বা ধরা পড়লেও কেমন ধরতে পারে। তো উনি মূলত ওই গন বা সময়গুলোতেই মাছ ধরতে বের হতেন, সব দিন কিন্তু উনি বের হতেন না। অনেকেই শুধু জামাল শিকদার কাকা বুঝতেন তা না, অনেকে কিন্তু এই গন বা সময় বুঝতেন। প্রতিদিন তো আর রাত জেগে মাছ ধরা সম্ভব না, উনি তো কৃষিকাজ করেন। আর এলাকার অন্য যারা মাছ ধরতে রাতের বেলা ওই ধানি ফসলি মাঠে যেতেন, তারা কিন্তু সবাই মিলে এলাকার যে ধানের মাঠ বা কোলাগুলো আছে তার পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট বড় নালা বা খাল বা বেরগুলোর সাথে এই ধানের মাঠের একটা যে চেলা বা সুড়ঙ্গ কেটে দিয়ে যেন মাছগুলো ওই খাল বা নালা দিয়ে খুব সহজে যেন ওই মাঠে উঠে আসতে পারে, এরকম কাজ করে দিতেন আর কি। তো জামাল কাকাদের এলাকায় বেশ কয়েকটি ধানের মাঠ রয়েছে। প্রতিটি ধানের মাঠের আলাদা আলাদা নাম আছে। ঠিক তেমন একটা মাঠ যার নাম হচ্ছে পূব কোলা, মানে পূর্ব দিকের কোলা। তো এই মাঠটি বেশ ঢালু, তাই প্রায় কোমর সমান পানি হয় এখানে। আর এই পূব কোলার পাশ দিয়ে বড় একটা খালও বয়ে গেছে। ওই খালের সাথেও ওই পূব কোলার একটা চেলা বা ছোট সংযোগ স্থল তৈরি করা আছে। আর এই কোলায় কিন্তু বেশ ভালোই মাছ পড়ে। এই পূবের কোলায় বেশি পানি থাকায় মাছ ধরতে কিন্তু কষ্টও হয়, আর এটা বড়ও অনেক। মাঝে মাঝে মানুষজন ভয়ও পেয়েছে এই পূব কোলায়। এই চারপাশের এক পাশে তো শুধু বাড়িঘর, আর বাকি 3 পাশটাই কিন্তু জঙ্গল, খাল। তো বেশ ভয় লাগাটাই কিন্তু স্বাভাবিক এই পূব কোলায়। কিন্তু এখন কিন্তু পাশে বড় একটা খাল থাকায় আগের মতো এরকম নাই। এখনো বেশ ভালোই মাছ পাওয়া যায়, এখনো বোয়াল মাছ শিকার করার জন্য এটা কিন্তু খুব একটা আদর্শ জায়গা। একটু প্রবলেম ওই সময় ছিল বা এখনো আছে, মানুষজন ভয় টয় পেলেও এখনো মানুষজন ওখানে আসে। তো জামাল কাকা এই পূবের কোলাতেই যান
কিন্তু উনি পুবের কোলায় না নেমে এই খালের পাড় ধরে হেঁটে হেঁটে তাদের তৈরি করা চেলাগুলোর কাছে গিয়ে একটা চেলার কাছে অপেক্ষা করতে থাকেন অন্ধকারের মধ্যে। লাইট জ্বালাচ্ছেন না উনি। এটা মোটেও কিন্তু সাধারণ ব্যাপার না, কারণ চেলাগুলো একদম খালের পাশে নির্জন জায়গায় খনন করা হয়। আর একা একা ওইখানে অন্ধকারে বসে থাকা মোটেও সহজ কথা নয়। কিন্তু জামাল কাকা খুবই সাহসী একজন মানুষ। তো তিনি এভাবেই এক একটা জায়গায় গিয়ে চুপটি করে বসে থাকতেন। খাল থেকে বোয়ালের যে ঝাঁক ওই চেলা দিয়ে প্রবেশ করবে ধানের মাঠের মধ্যে, আর তখন মাছের ঝাঁকের ওই চলাচলের একটা শব্দ আছে, তা শুনে জামাল কাকা লাইট জ্বালান আর রামদা দিয়ে যে কয়টা পারেন কুপিয়ে রেখে দেন। তো কোপালে অনেক সময় মাছ দুই ভাগ হয়ে যেত, আঘাতপ্রাপ্ত হয়ে মরে ভেসে উঠতো অল্প সময়ের মধ্যে। তখন এগুলো আবার এক জায়গা করে উনি নিয়ে আসতেন। তো উনি বোয়াল মাছ ধরার জন্য এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করতেন। তো যাই হোক, ওই দিনও জামাল কাকা ওই পুব কোলার পাশ দিয়ে খালের গা ঘেঁষে বয়ে যাওয়া ছোট মেঠো পথ দিয়ে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে একা একা তার পরিকল্পনা অনুযায়ী চেলার কাছে যান। তো উনি ওখানে গিয়ে মাছের ঝাঁকের জন্য অপেক্ষা করবে। তো সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ উনি অপেক্ষা করেনও। একটা বড় তাল গাছের নিচে কোলার দিকে মুখ করে বসে আছেন জামাল চাচা। তার সামনে কোলা বা ফসলি জমি, আর পেছনে বড় একটা খাল, আর এর মাঝে ছোট একটা মাটির রাস্তা। যাই হোক, রাত তখন বেশ গভীর, খালে জোয়ার এসেছে, চেলা দিয়ে ধানের যে মাঠ ওই মাঠের মধ্যে পানি ঢুকছে। জামাল কাকা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করছেন। তো উনি ধানের যে মাঠ ওই মাঠের দিকে মুখ করে বসা অবস্থায় তার আশেপাশে বা কাছে দূরে অনেক মানুষকে উনি মাছ ধরতে দেখছেন। আর জামাল কাকা যেই জায়গাটাতে বসে আছেন সেখানে বসে থাকাকালীন ওখানে বেশ কিছু মানুষ যারা একটু কাছাকাছি চলে আসে, তারা কেউ কেউ জামাল কাকাকে দেখেন, কিন্তু জামাল কাকা সবাইকে দেখছেন। সবাই যে জামাল কাকাকে দেখেন তা কিন্তু না, শুধু কাছে আসলেই দেখা যায়। তো মাছ ধরতে ধরতে কয়েকজন তো ওইদিকে এসেছেন, জিজ্ঞেস করেছেন এই ওখানে কে বসা? তখন জামাল কাকা বলে আমি জামাল, এই বিড়ি খাবি নাকি? আয় বিড়ি খেয়ে যা। তখন কেউ আবার জামাল কাকার সাথে এসে একটু বিড়ি খেয়ে আবার চলে যায়। তো এইভাবে 2 ঘন্টা এরকম চলে। তবে 2 ঘন্টার মধ্যে শুধু 2 জনের সাথেই জামাল কাকার কথা হয়েছে, আর জামাল কাকার সাথে তারা একটু গল্প করে বিড়ি খেয়ে চলে গেছে। তো জামাল কাকা কিন্তু অনেককেই দেখছেন, কিন্তু তাদেরকে কিন্তু কাছে ডাক দেন নাই, আর তারা বেশি কাছাকাছি ওইভাবে আসেনও নাই, আর অনেকেই বুঝতেও পারেন নাই যে জামাল কাকা এখানে বসে আছেন। তো যাই হোক, তাদের এলাকার এক যুবক যার নাম হচ্ছে সুলাইমান, সেও মাছ ধরতে প্রায় জামাল চাচার কাছে চলে এসেছিলেন। তো জামাল চাচাকে দেখে তখন ওই সুলাইমান জামাল চাচাকে বলে ওঠে, ও জামাল ভাই, তুমি এখানে কখন আসলা? তোমাকে তো ধানের মাঠের ওই দিকটাতে চেলার কাছে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম যে এই মাথায় আসবা কিনা, তখন তুমি তো বললা যে না, আর এখন দেখি তুমি এখানে চুপটি করে বসে আছো, বলো নাকি? তো জামাল চাচা তখন সুলাইমানকে বলে, এ বেটা তুই কি বলিস রে, আমি তো এইখানেই বসা 2 ঘন্টা ধরে, তুই বেটা আমারে ওইদিকে দেখছো, এটা কিভাবে সম্ভব? তো সুলাইমান আবার হেসে বলে, জামাল ভাই মজা করো, তুমি মাছ পাইছো তো আমাদের জানাবা না, লুকাইতেছো। এখানে লুকানোর কি আছে? তুমি তো ভালো মাছ ধরতে পারো, বল মাছ ধরতে তো আমরা জানি, বুঝি সবই বুঝি, আমাদেরকে বলতে চাচ্ছ না। এই বলে ওই হেসে দিয়ে সুলাইমান চলে যায়। তবে কথাবার্তার মধ্যেই একটা বিড়িও খেয়ে নিয়েছে জামাল কাকার কাছ থেকে সুলাইমান। তো জামাল চাচা এইভাবে বেশ মজাই করলেন, বিষয়টা মজা হিসাবেই নিলেন। উনিও ভাবলেন সুলাইমান হয়তোবা তার সাথে মজা করেছে। তো যাই হোক, জামাল কাকা কিন্তু ওই দিন ছোট একটা বোয়াল মাছ পেয়েছিলেন। তারপর উনি আর বেশি দেরি করেন নাই, তার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। উনি বাড়ি যাওয়ার জন্য রওনা করেন। তো উনি হেঁটে হেঁটে ওই বাড়ির রাস্তা দিয়ে যখন ওই একটা মাছ নিয়ে যাচ্ছিলেন, তখন এলাকার একজন মানুষের, তার নাম হচ্ছে ইদ্রিস খলিফা, ওই ইদ্রিস খলিফা নামের এক প্রতিবেশী চাচার সাথে দেখা হয়। দেখা হলে এটা একটু কথাবার্তা হয় আর কি। তখন ইদ্রিস খলিফা বলেন যে, জামাল তোমার বড় বোয়াল মাছটা বিক্রি করবা ভাই, আমার মেয়ে জামাই আসবে কালকে, ওদের জন্য একটা মাছ কিনতে হবে। তো সেই কথা ভেবেই আজ মাছ ধরতে আসছিলাম, কিন্তু পাইলাম তোমাকে। যাই হোক, তুমি তো বড় মাছ পাইছো, তো আমাকে ওইটা দাও, আমি ভালো দাম দিব না, তোমার যেটা দাম হয়। তাছাড়া কয়টা মাছ পাইলা? শুনলাম যে বেশ ভালোই মাছ পাইছো, বড় মাছটা কিন্তু আমাকে দিবা।
এসব কথা শুনে তো জামাল চাচা বলে ওঠেন, ইদ্রিস ভাই, আমি মোটে একটা বোয়াল মাছ পাইছি, তাও ছোট একটা, এই যে দেখেন আমার হাতেই আছে। তো শরীরটা ভালো লাগতেছে না, তাই চলে যাচ্ছি বাসায়। তখন ওই ইদ্রিস খলিফা বলে ওঠেন, তুমি যে কি বলো জামাল মিয়া, এটা কি একটা কথা বললা? যাই হোক, তুমি মাছ আমাকে বিক্রি করবা না, না বললেই হয়। কিন্তু আবার জামাল কাকের উত্তরে বলে ওঠেন, আরে কি বলো এটা, তোমার মেয়ে জামাই আসবে আর আমার কাছ থেকে তুমি মাছ নিবে, আমি তোমার কাছে আবার সেটা টাকা নিবে, হয় নাকি? এই যে না, ওই ছোট বলটা নিয়ে যাও। তো এইটা শোনার পর ওই ইদ্রিস খলিফা বলেন, কি বলো মিয়া, কোলার দক্ষিণ দিকে বসে 5 বা 6 কেজি ওজনের বোয়াল মাছ মারছো, এখন আমারে বলো ওই ছোট মাছ তুমি ধরছো, এরকম আমার বিশ্বাস করতে হবে? তো জামাল চাচা বলে, আরে না না, আমি তো খাল পাড়ে বসাছিলাম। তো জামাল চাচা উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, এই ইদ্রিস খলিফা কি বলে, আমি 5-6 কেজি ওজনের মাছ ধরছি মানে। আর এদিকে ইদ্রিস যিনি, তো উনি চিন্তা করছেন জামাল তো মাছ বিক্রি করবে না, তাই অস্বীকার করতেছে, আমার কাছে হয়তোবা মাছ বিক্রি করলে বেশি দাম পাবে না, বাজারে গেলে বেশি দাম পাবে, এই জন্য হয়তোবা আমার কাছে সে বিষয়টা স্বীকার করতে চাচ্ছে না। কিন্তু জামাল চাচার মাথায় ঢুকছে না, ওই একটু আগে সুলাইমান কি বলে গেল, এখন আবার ইদ্রিস খলিফা কি বলে। তো যাই হোক, এত সব কিছু না ভেবে জামাল চাচা বাড়িতে পৌঁছে যান, একটু ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। প্রথম দিন শুধু এতটুকুই ঘটেছিল। পরের দিন সকালবেলা উনি ঘুম থেকে উঠে বাড়ির টুকিটাকি কাজ করে স্থানীয় বাজারে বাজার করার জন্য যান আর কি। তো বাজারে তার পরিচিত অনেক লোকজন তাকে দেখে বলে, জামাল, মাছ একা একাই খাইলা। সে এসব কথার তেমন উত্তর না দিয়ে মনে মনে একটু রাগ করেন আর বলেন যে একটা মাত্র ছোট বোয়াল মাছ মারছি, তা নিয়ে এত কথাবার্তা বলতেছে, আল্লাহ জানে এর থেকে বড় বোয়াল মাছ তো কতই মারছি, কিন্তু সেগুলো নিয়ে এত কথা হইল না, কিন্তু এই ছোট একটা বোয়াল ধরছি, কেন যে এত কথা হচ্ছে তা তো আমার বোঝা যাচ্ছে, বোধগম্য হচ্ছে না, আল্লাহ ভালো জানে। জীবনে আরো কত বড় বড় বোয়াল মাছ মারলাম, কেউ এত কথা বললো না, এই ছোট্ট একটা বোয়াল নিয়ে মানুষের এত আগ্রহ কেন হইল আর এত কথা আমাকে কেন শোনাচ্ছে, এটা তো আমার মাথায় ধরে না। তো যাই হোক, কি করেছে এই জামাল চাচা, উনি একটা দোকানে চা খাওয়ার জন্য ঢুকেছেন। তো তাকে দেখে ওই চায়ের দোকানি তাকে বলে ওঠে, ও জামাল ভাই, শুনছি কালকে ভালোই মাছ মারছেন, তো ওইগুলো কি বিক্রি করে দিছেন? জামাল চাচা বলে, আরে মিয়া, তুমিও এসব কথা কও, আমি আগে জানলে আমি তোমার দোকানে ঢুকতাম না, যে তুমিও আমার এইসব নিয়ে টিটকিরি করতেছো। কালকে মোটে একটা মাছ পাইছি, তাও ছোট একটা, বেশিটা পর্যন্ত ছিলাম না, আর তোমরা এগুলো কি বলা বলি করতেছো, যেখানে যাই সেখানে এই টাইপের কথাবার্তা। তো চায়ের দোকানদার তাকে বলে, রাগ করেন না জামাল ভাই, গ্রামের মানুষ এগুলো বলা বলি করতেছে, তা শুনে আমি আপনাকে জিজ্ঞেস করছি। যাই হোক, এখন বুঝলাম তারা হয়তো বা মজা করে এগুলো বলছে। তবে জামাল ভাই, আপনার মাছ ধরার ঘটনাটা নিয়ে কেউ হয়তো বা গুজব ছড়িয়ে দিছে, তা না হলে কিন্তু মানুষ এই বিষয়টা নিয়ে এমনভাবে কথা বলছে, তাদের মুখ দেখে কিন্তু আমার কাছে মনে হয় নাই যে তারা মজা করতেছে বা ইয়ার্কি করতেছে। যাই হোক, বাদ দেন, চা খান। তা জামাল চাচা চা খেয়ে বাজার নিয়ে বাড়ির পথ ধরেন। আর ওনার সুলাইমানের উপরে খুব রাগ হয়েছে, কারণ হচ্ছে সুলাইমান তাকে মাছ ধরতে দেখেছে, আর সুলাইমানই হয়তো এই গুজবটা ছড়িয়ে দিছে। তো প্রতিমধ্যে আবার সুলাইমানের সাথে দেখা হয়। তো জামাল চাচা তাকে একটু রাগের সরে বলে, এই বেটা সুলাইমান, তুই এসব কি বলিস? গ্রামের সবাই আমাকে মাছের কথা জিজ্ঞেস করে, আমি কোথায় কালকে বড় বড় মাছ পাইলাম, 5-6 কেজি ওজনের বোয়াল মাছ পাইলাম, কোথায় পাইলাম? তখন সুলাইমান বলে, না ভাই, আমি তো সব বলি নাই, তবে মোটামুটি কিন্তু অনেকেই দেখছে যে আপনি অনেক বড় বড় মাছ পাইছেন, তারাই তো এসব বলা বলি করছে। তো এইসব বলে সুলাইমান চলে যায়। জামাল চাচা এই সামান্য বিষয় নিয়ে আর বাড়াবাড়ি না করে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে দেখেন তার বড় ছেলে বেশ বড় একটা মাছ কাটছে। তো উনি জিজ্ঞেস করেন, কিরে, মাছ কই ফেলি, কখন ধরলি? তার ছেলে এই জামাল কাকার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। আর ওইদিকে জামাল চাচার স্ত্রী তাকে বলে, কেন, কালকে রাত্রে তুমি প্রথমবার এসে এই মাছটা দিয়ে আবার চলে গেলে, তারপর আবার একটা মাছ আনলা ছোট, তো ওইটা রেখে দিছি, আর ছেলেরে বললাম যে এই বড় মাছটা কাট, আর তুমি এখন জিজ্ঞেস করতেছো যে সে মাছ কই পাইছে। জামাল চাচা এইসব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন। তার স্ত্রী ছেলেরা
তার কাছে সে বলে যে কি হয়েছে। তখন জামাল চাচা এই কি কি মানুষজন কথাবার্তা বলছে, বাজারে গিয়ে কি হয়েছে, চায়ের দোকানে কি হয়েছে, সুলাইমানের সাথে কি হয়েছে, এই সমস্ত কথাগুলো বলেন। এবং জামাল চাচা এটাও বলেন যে সত্যিকার অর্থেই জামাল চাচা নাকি মাত্র একটা ছোট বোয়ালই পেয়েছেন, আর মূলত ওই ছোট বোয়ালটি তার স্ত্রী আবার রেখে দিয়েছে, আর বড়টা কাটতে বলেছে তার ছেলেকে। তার ছেলেও মাছ কাটতে খুব পারদর্শী, কারণ মাছ ধরে তো রেগুলার। এই সমস্ত কথা শুনে আর জামাল চাচার যেই এক্সপ্রেশন বা তার অভিব্যক্তি, এটা দেখে পরিবারের সবাই বিশ্বাস করেন যে আসলেই অন্যরকম কিছু একটা ঘটেছে। কে দিয়ে গিয়েছিল রাতের বেলা জামাল চাচার রূপ ধরে এই বড় বোয়াল মাছটি? তারা সবাই বুঝতে পারেন গ্রামের মানুষ কিন্তু ভুল কিছু বলে নেই, কিছু তো একটা ঘটতেছে যেটা জামাল চাচা ধরতে পারতেছেন না। তারা ওই যে বড় মাছটা যেটা নিয়ে বসেছিল ওই মাছটা না খেয়ে তারা ফেলে দেয়, আর ছোট মাছ যেটা রেখে দেওয়া হয়েছিল ওটা কেটে রান্না শুরু করেন। তো জামাল চাচা ও তার পরিবার, জামাল চাচা এবং তার পরিবারটা এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে গ্রামের মানুষ খুব একটা কিছু বুঝতে না পারে যে ওনার সাথে এই ধরনের ভয়ানক ঘটনা ঘটেছে, তাহলে মানুষজন হাসাহাসি করবে। এমনিতেই তো মানুষ বিভিন্ন সময় হঠাৎ করে তাকে দেখে ভয় পেত, এখন এই ধরনের ঘটনা ওনার সাথে ঘটা শুরু করেছে, বিষয়টা একটু হাস্যকর হয়ে যায় না? তো যাই হোক, এরপর সে বেশ কয়েকদিন আর মাছ মারতে যান নাই, তার কৃষিকাজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েন। আর উনি তো যে মাছ ধরার যেই গুণ বা সময় ওটা তো বুঝতেন, তো উনি কয়েকদিন মাছ ধরতে না যাওয়ার কারণ ছিল হচ্ছে জোয়ারের গুণ বা সময় শেষ, এখন ভাটা লেগেছে, তাই পূবের কোলা সহ আশেপাশের কোলাগুলোতে পানি ঢুকছে না, আর পানি না ঢুকলে মাছও আসে না। এসব মিলে উনি কয়েকদিন মাছ ধরতে যান নাই আর কি। প্রায় 10 থেকে 15 দিন পর আবারও পানিতে ধানের মাঠ সহ বেশ কিছু রাস্তাঘাটেও বেশ পানি জমেছে আর কি, বা পানি উঠেছে, আর বেশ মাছও তখন উঠবে। তো ওই চিন্তা থেকে জামাল চাচার যে মাছ ধরার নেশা, সেই নেশায় তো আর উনি লাগাম টেনে ধরে রাখতে পারেন নাই। আবার উনি মাছ ধরতে ওই পূবের কোলায় গিয়েছেন। রাত তখন 12টারও বেশি বাজে, তবে এবার তিনি তার ছেলেকে সাথে নিয়ে গিয়েছেন। তার ছেলে হাতে ট্যাটা, আর জামাল চাচার হাতে বিশাল এক রামদা, আর ছেলের হাতে একটা লাইট, জামাল চাচার হাতে একটা লাইট, মানে বাপ বেটার হাতে 2টা লাইট, আর একটা ব্যাগ নিয়ে বাপ বেটা মাছ ধরতে নেমে যান। ওই দিনও পূবের কোলায় অনেক মানুষ মাছ ধরতে নেমেছিল। তো জামাল চাচা তার নির্দিষ্ট যে স্থানগুলো আছে সেইগুলোর কাছে গিয়ে অপেক্ষা করতে থাকেন, আর তার ছেলেকে বলেন যে বাবা, তুই আশেপাশের কোলায় লাইট মেরে মাছ ধর, দেখ দেশি মাছ পাস কিনা, তবে বেশি দূরে যাস না, কিন্তু কাছাকাছি থাকিস। তখন তার ছেলে কোলার মধ্যে নামে আর মাছ ধরার কাজে লেগে যায়। তো মাছ ধরতে ধরতে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, সেও মাছ ধরতে নেমেছে। তারা বেশ কিছুক্ষণ গল্প করে, আর মাছ ধরতে ধরতে বেশ কিছুটা দূরে ওই কোলার মাঝে চলে আসে। বেশ কিছুক্ষণ পর তার ছেলে দেখে যে সে অনেকটা দূরে চলে এসেছে। তখন সে তার বন্ধুকে বলে, এই তুই যা, আমার আব্বা তো ওইদিকে আছে, একা একা আছে, আমি ওই দিকটাতে যাই। তো বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সে আবার তার বাবার দিকে এগিয়ে আসছে। তো সে তার বাবার কাছে আসার জন্য হাঁটা শুরু করেছে। তো পানির মধ্যে কোমর সমানের সময় পানি ছিল, খুব দ্রুত কিন্তু হেঁটে আসা যায় না কোমর সমান পানিতে। তারপর সে চেষ্টা করছে দ্রুত আসার জন্য। তো সে যখন কাছাকাছি পৌঁছায় তখন সে দেখে তার বাবার মতো একজন শুয়ে আছে একটা উঁচু জায়গায়, যেখানে পানি নাই, মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে। আর ঠিক তার বাবার চেহারার মতোই, একদম বেশভূষা একদম তার বাবার মতো, সে বড় বড় বোয়াল মাছ ধরার চেষ্টা করছে। বেশ বড় একটা বোয়াল মাছের ঝাঁক উঠে এসেছে ওই চেলা দিয়ে, ওইগুলোতে সে মাছ ধরার চেষ্টা করছে। আর কিছু কিছু মাছ সে কুপিয়ে রেখেছে, যেটা পানিতে ভাসছে। এটা হলো তার ছেলে দেখছে। সে এসব দেখে তো হতভম্ব হয়ে যায়। কে যে তার বাবা এইটা সে বুঝতে পারছে না, ঠিক করতে পারছে না যে আসলে কে ওখানে যে শুয়ে আছে সে তার বাবা, না যে মাছ ধরছে সে তার বাবা। সে চিন্তা করে, আচ্ছা আমি কি ভুল দেখতেছি? সে আবার চোখ মুছে ভালোভাবে তাকিয়ে দেখে যে না, সে যে ভয়ানক বিষয়টা দেখছে আসলেই তাই ঘটছে। সে বাক রুদ্ধ হয়ে তাকিয়ে আছে। একসময় মাছ ধরতে থাকা তার আব্বার মতো দেখতে ওই লোকটি তাকে দেখে একটা কথা বলে, সেটা হলো, এই এদিকে আমার সাহায্য কর। একদম স্বাভাবিকভাবে তার বাবা যেভাবে ডাকে ওইভাবেই। তো সে তার কথা মতো এগিয়েও যায়। এখন সে কি করবে তা নিজেও বুঝতে পারে না।
তো ওই জিনিসটার ধরা মাছগুলো ব্যাগের ভিতরে সে রাখছে আর কি। সে দেখতে পায় তার বাবার মতো দেখতে ওই যে যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, যে লুঙ্গি পরা, তার লুঙ্গিটা একটু এলোমেলো হয়ে আছে। তখন ওই মাছ ধরতে থাকা জিনিসটা বলে, এ বেটা ভয় পাস না, যা তোর বাপের কাছে যা, তোর বাপের কাপড় টাপড় ঠিক করে দে, আর আমি তোর কোনো ক্ষতি করব না, তোর বাবারও কোনো ক্ষতি করব না, তোর পরিবারেরও কোনো ক্ষতি করব না, আগেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নাই। তোর বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, এই মাছের ঝাঁক ওঠার সময় তোর বাপ আমাকে দেখে ফেলে, আর তখনই সে ভয় পায়। তো মূলত তুই তো তোর বন্ধুর সাথে কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছিস, তোর বাবা একা একা এত কিছু সামলাতে পারতেছে না, তখন তোকে সে বারবার ডাক দিচ্ছিল, তুইও তো শুনতে পাস নাই। এখন তোর বাপ মাছ ধরতে আসলে আমিও কিন্তু আসি, কিন্তু দেখা দেই না, কারণ ও ভালো মাছ পায়, আমি আবার বোয়াল মাছ খেতে খুব পছন্দ করি। তোর বাবা যখন দেখলাম যে একা একা সামলাতে পারছে না, তখন আমি নিজের অজান্তেই তোর বাবার রূপ ধরেই চলে আসি, তাড়াহুড়ো করে। তোর রূপ ধরে যে আসবো এটা আমি বুঝতে পারি না, আমি ভুল করে তোর বাবার রূপ ধরে তোর বাবার সামনে চলে আসছি। এইটা দেখে তোর বাবা পানির মধ্যেই অজ্ঞান হয়ে গেছে, তখন আমি দ্রুত তাকে তুলে ওইখানে রেখে আসছি, যা তোর বাপের কাছে যা। মূলত তোর বাপ মাছ ধরার সময় অনেকগুলো বোয়াল মাছ কোপায়, তো সবগুলো তো সে তো হিসাব করে রাখে না সে কয়টা মাছ কুপিয়েছে, সে এইসবে ব্যস্ত থাকে। তখন আমি সুযোগ বুঝে আমার খাওয়ার জন্য একটা মাছ নিয়ে চলে যাই। আমি বহুদিন ধরে তোর বাবার সাথে আছি, এভাবে মাছ খাই, কিন্তু কখনো কোনো ক্ষতি করি না। তুই চিন্তা করিস না, যা তোর বাবার কাছে যা, তোর বাবার কাছে থাক, এই মাছগুলো তোল, আমি সাথে গিয়ে তোর বাবাকে আর তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, তোদের কোনো ভয় নেই। তো এখন এই ছেলেটা যে কি করবে সে তো মানে বুঝতেই পারতেছে না কি বলে। এরকম একটা মাছ খেকো দেও বা মেছো দেও কথা বলছে তার সাথে, একদম তার বাবার মতো করে। ওদিকে তার বাবা পড়ে আছে ওইখানে, মানে ওর তো মাথায় কিছু কাজ করতেছে, আমি কি দেখতেছি। এখন ও অজ্ঞান হয়ে যাবে ভাব। তখন আবারও ওই জিনিসটা তাকে বলে, এই ছেলে ভয় পাস না, আবারও বললাম তো ভয়ের কিছু নাই। আর শোন, তোর বাবাকে হুজুর কবিরাজ দেখানোর দরকার নাই, তোর বাবা এমনিতেই দেখবি যে কালকে ভালো হয়ে গেছে, বুঝছি, এখন আর তোর মাথা কাজ করবে না, চল তোদেরকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তো ওই অভাবটা কি করেছে, এই যে জামাল চাচাকে মানে একটা হাত তার কাঁধের উপর দিয়ে আমরা যেভাবে কোনো একটা অসুস্থ মানুষকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, তো ওইভাবে তাকে নিয়ে যাচ্ছে। তো সেও তো খুব শক্তিশালী আর কি, মানে ওই পিশাচটা আর কি। এদিকে এই জামাল চাচার ছেলে পিছন পিছন হাঁটছে, আর ওই পিশাচটা তার বাবাকে নিয়ে সামনে সামনে নিয়ে যাচ্ছে। জামাল চাচার ছেলের হাতে টর্চ লাইট আছে, সে কিন্তু টর্চ লাইট জ্বালাচ্ছে না, ওই পিশাচটা জ্বালাতে মানা করেছিল। তারপর ট্যাটা আছে, রামদা আছে, সব আছে। ওই ট্যাটা রামদা যে লোহা, এটা দেখে এটা নিয়ে আসলে ওই পিশাচের কোনো মাথা ব্যথা নেই। তার ছেলেও যাচ্ছে পিছু পিছু। একটা সময় বাড়ির কাছাকাছি চলে আসে, তখন ওই পিশাচটা বলে, যায় এখন তোর বাবাকে তুই কষ্ট করে নিয়ে যা, আমি এখন আর ভিতরে ঢুকবো না, অন্য মানুষজন আছে, এখন আর আমি যাব না। তো একটু চেষ্টা করিস, চেষ্টা করলেই তোর বাবার জ্ঞান ফেরত আসবে। তো এই জামাল কাকার ওই ছেলের নাম হচ্ছে পারভেজ। তো পারভেজ তারপরে বাকিটা পথ, মানে অল্প একটু পথ, মানে বাড়ির উঠানেই চলে আসছিল আর কি। তোর বাবাকে ঘরে নিয়ে যায়, নেওয়ার পরে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, তো তার জ্ঞান ফেরে। তো জামাল চাচাকে যখন তার ছেলে পারভেজ এই বিষয়গুলো খুলে বলে, তো জামাল চাচা তো খুবই অবাক হন। এদিকে জামাল চাচার স্ত্রী যে, সে চিন্তা করেন যে একটা হুজুর ডাকতেই হবে বা কবিরাজ ডাকতেই হবে। তখন আবার পারভেজ নিষেধ করে যে না, ওই অবয়বটা নিষেধ করেছে, এটা করা যাবে না। তখন জামাল চাচাও বলেন যে তার স্ত্রীকে যে অপেক্ষা কর, আগে বুঝে নেই কি করা উচিত, হুট করে কোনো কিছু করা ঠিক হবে না। মনে হচ্ছে ভালো জিনিসই পিছু লাগছে, চাইলে তো আগেও আমার ক্ষতি করতে পারতো, যেহেতু আগেও কখনো আমার সামনে আসে নাই, আর হুট করেই মূলত ওই সময় চলে আসছিল, তা আমার মনে হয় না কোনো ক্ষতি হবে। তো এই জামাল চাচা তখন পরিবারকে বলেন যে এইবার বুঝতে পারছি আসলে ঘটনাটা কি, ওই রাত্রে কি হয়েছিল। ওই অভাবটাই আমার রূপ ধরে মাছ টাছ ধরছে হয়তোবা, তো মানুষজন ওইটা দেখছে আর ভাবছে যে আমি মাছ পাইছি। আর বিষয়টা যাতে
একটু ধামাচাপা পড়ে যায়, আমার রূপ ধরে তোমার কাছে এসে একটা বড় মাছ দিয়ে গিয়েছিল। তো যাই হোক, তার স্ত্রী এক প্রকার জোরাজুরি করা শুরু করে যে হুজুরের কাছে নিয়ে যাওয়া দরকার। এটা কিন্তু আবার পরদিন সকালবেলা আর কি, পরদিন সকালবেলা নাস্তা করতেছিল, তখন তার স্ত্রী বলছে ওই সময় ওই দিনের বেলাতেই হঠাৎ করে মোটা গলায় কিছু একটা শুনতে পায় তারা। মনে হচ্ছে ওই ঘরের বেড়ার পাশ থেকে মোটা গলায় কেউ একজন বলছে, আরে জামাল, তোর ঘরের বউ তো খুবই চালাক, তোদের আমি কোনো ক্ষতি করলাম না, উল্টো কিভাবে তোদেরকে উপকার করা যায় আমি সেই চেষ্টা করতেছি, কিভাবে মাছগুলো দাব দিয়ে তোর কাছে নিয়ে আসা যায় আমি সেই চিন্তা করতেছি। আর তোর বউ কিনা আমাকে তাড়ানোর জন্য হুজুর কবিরাজের কথা বলে। আমি না তোর ছেলেকে বলে দিলাম যেগুলো করার দরকার নাই, আমি তোদের কোনো ক্ষতি করব না। তো হুজুর কবিরাজ কি করবে রে আমার, যা হুজুর কবিরাজের কাছে যা, দেখি ওরা আমার কি করতে পারে। তো ওই সময় জামাল চাচা আবার সাহস করে উত্তর দেয় যে তুমি যেই হও না কেন আমার বউর কথা কিছু মনে করো না, আমি কোনো হুজুর কবিরাজের কাছে যাব না। তখন আবার ওই অশরীরীটা বলে, শোন, তুই সুস্থ হয়ে আবার মাছ ধরতে যাস, কোনো ক্ষতি হবে না। মাছ যদি একটু বেশি পাস বা কম পাস, বেশি পেলে আমার জন্য কিছুটা একটু বেশি রাখিস, কম পেলে সামান্য কিছু রেখে যাবি। এটাই তোর কাছে আমার অনুরোধ থাকবে, কারণ তোদের মতো আমরা ওইভাবে মাছ ধরে খেতে পারি না, এটা আমাদের একটা সীমাবদ্ধতা। ধরতে পারি তবে তোদের মতো করে পারি না। সুতরাং এটাই তোর কাছে আমার একটা অনুরোধ থাকলো। আমি যেহেতু বোয়াল মাছ খেতে পছন্দ করি আর তুইও ভালো বোয়াল মাছ ধরিস, এই জন্য তোর সাথে যেন আমার সম্পর্কটা খুব ভালো থাকে। এরপর সবকিছু প্রায় স্বাভাবিক। এক সপ্তাহ চলে গেছে, জামাল চাচা এর ভিতরে মাছ ধরতে যান নাই। তো উনি এলাকার মানুষের কাছে জানতে পারেন যে বেশ ভালোই মাছ ধরা পড়ছে এর ভিতরে, কিন্তু জামাল চাচা মাছ ধরতেছে না। এর কারণ তো অনেকেই জানতে চান, কি ব্যাপার, বোয়াল মাছ তো ভালোই আসতেছে, অনেকে ধরতেছে, তো আমরাও তো পাচ্ছি, তো তুমি মাছ ধরতে যাও না কেন? তখন জামাল চাচা বলে যে আমার শরীর ভালো না। এভাবে আরো প্রায় 2-3 দিন কেটে যায়। এদিকে জামাল চাচাও তো আর মাছ ধরতে যাচ্ছে না। এর মধ্যে একদিন রাত্রে জামাল চাচা একটা ভয়ানক স্বপ্ন দেখেন। তো উনি স্বপ্নের মধ্যে দেখেন যে উনি যে রুমে ঘুমাতেন ওই রুমের জানালাটা খোলা, আর তার ঘরের ওই জানালার পাশে কিন্তু ধানের মাঠ রয়েছে। তো ওই দিক দিয়ে বিশাল একটা ছায়া মূর্তি হেঁটে আসছে। হেঁটে না, মনে হচ্ছে ওটা যেন ভেসে ভেসে আসছে। উনি খুব ভালো করে দেখার চেষ্টা করেন, তখনই বুঝতে পারেন যে এটা হচ্ছে ওই অবয়বটা, ওইটাই ভেসে ভেসে আসছে। একটা সময় ওই অবয়বটা এই জামাল চাচার সুরত ধরে আসছিল, তো সে তার মূল সুরতে চলে আসে। তখন দেখে একটা লম্বা লিকলিকে দেহ, যার মুখটা অস্বাভাবিক রকমের লম্বা আর জিভটাও লম্বা। এই জিহবাটা ঝুলে রয়েছে, মানে মুখের বাইরে ঝুলে রয়েছে, আর চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে আছে, কিন্তু লাল টকটকে। চোখ দুটো ছোট কিন্তু লাল টকটকে, আর মনে হচ্ছে সে খুব রেগে আছে। তখন ওই অবয়বটা ফিসফিস গলায়, কিন্তু জোরে জোরে ফিসফিসিয়ে কথা বলা যায় না ওই রকম, তো ওইভাবে বলছে, কিরে জামাল, তোরে না বলছি যে আমি তোর কোনো ক্ষতি করব না, তুই ঠিক যেভাবে মাছ ধরতি সেভাবে মাছ ধরবি, ভাগ্যে থাকলে পাবি, আমি চেষ্টা করবো যাতে তুই ভালো মাছ পাস, কিন্তু তুই কিন্তু মাছ ধরতে যাচ্ছিস না। আসলে আমারই ভুল হয়েছিল, ওই দিন তোকে সাহায্য করতে না আসলে তুইও ভয় পেতি না, আর আমারও মাছ না খেয়ে থাকা লাগতো না। এই দেখ, মাছ না পেয়ে আমি এখন মরা সাপ খাই, মরা সাপ খাবি, নে খা। তখন জামাল চাচা স্বপ্নের মধ্যে বলে, না, আমি মরা সাপ খাবো কেন? তখন ওই অবয়বটা বলে, তুই তো ভালোই আছিস, সবাই মাছ ধরে, অনেক মাছ, তুইও মাছ পাস, কিন্তু এখন তুই মাছ ধরতে যাস না, আর আমারও মাছ খাওয়া হয় না, তো তোর সাপ খাবি না, আমার সাপ খাওয়ানোর জন্য বাধ্য করতেছিস না, তুইও সাপ খা। এই বলে ওই জামাল চাচা জানালার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে একটা আধা খাওয়া সাপ, জামাল চাচা তো মশারিটা নিয়ে টাঙিয়ে শুয়েছেন, তার পাশে ওনার স্ত্রী ছিল, একটা আধা খাওয়া সাপ ওনার মশারির উপর ছুঁড়ে মেরেছে। ওই সাপটা আবার ওই মশারির উপরে গিয়ে পড়েছে, মশারির উপরে পড়ে কিছুটা ঝুলে আছে। মশারির উপর একটা ভারী জিনিস পড়লে একটু নিচের দিকে চোখা হয়ে ঝুলে থাকে না, তো ওইভাবে ঝুলে আছে। তো ও জামাল চাচা কি করছে, ধর্ম নিয়ে জেগে উঠছে, সারা শরীর একদম ঘেমে তার ভিজে গিয়েছে। তো উনি ওই জানালার দিকে তাকিয়েছেন, জানালাটা কিন্তু খোলা ছিল। উনি দেখেন সত্যি জানালার কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, চাঁদের আবছা আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা পচার তীব্র গন্ধ ওনার ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো এসব দেখে উনি চিৎকার করে ওঠেন।
ওনার পাশে শুয়ে থাকা তার স্ত্রী চিৎকার শুনে জেগে যান। তো উঠে লাইট জ্বালিয়ে দেখেন এক অদ্ভুত ঘটনা। বিছানার মশারির উপর ওই স্বপ্নে দেখা যায় ব্যাপারটা ওইটাই সত্য হয়েছে। একটা পচা গলা আধ খাওয়া সাপ ওই মশারির উপরে পড়ে আছে। ওইটা দুর্গন্ধে একদম রুমের অবস্থা খারাপ। আর জানালার দিকে টর্চ মেরে তখন আর কোনো অভাব উনি দেখতে পান নাই। এদিকে জামাল চাচা কিন্তু ভয়ে জ্ঞান হারান নাই, তবে ভয়ে একদম গুটিসুটি হয়ে বসে আছেন। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ওনার চিৎকারে ওনার ছেলে মেয়েরা ছুটে এসেছেন। তো জামাল চাচা স্বপ্নের কথা সবাইকে বলেন। তার স্ত্রী মেয়ে তখন বলে, বাবা তোমাকে হুজুরের কাছে যেতেই হবে। কি আর করা, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে এক কবিরাজের কাছে তারা যান। সে কবিরাজের কাছে সবকিছু খুলে বলা হয়। তো কবিরাজ সবকিছু শুনে বলে, জামাল তুমি তো প্রথমেই এই সমস্যার সমাধানের জন্য আসতে পারতা, আর যদি নাও আসতা তারপর তো তুমি অশরীরটার কথা শুনতে পারতা, মনে হয় না সে তোমার কোনো ক্ষতি করতো। তবে হ্যাঁ, দীর্ঘদিন যদি এই ধরনের কোনো মেছো দেও বা এই টাইপের পিশাচের সাথে মানুষ প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত থাকে, তাহলে কিন্তু মানুষের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে 100%। তো জামাল চাচা তাকে বলে যে এলাকার মানুষ তো বিভিন্ন জন অনেক কথা বলবে, কারণ তার তো মাছ ধরার প্রবল ইচ্ছা, আর আমার মাছ ধরার অভিজ্ঞতাও আছে। এখন এইসব দৃশ্য দেখে অনেকেই কিন্তু বলতো এই জামালের সাথে মেসোপেতনি আছে, না হলে সে এত মাছ পায় কিভাবে। এখন সত্যি সত্যি মানুষজন যদি এটা জানে তাহলে তো মানুষ খুব হাসি তামাশা করবে, তখন তো গ্রামে মুখই দেখাতে পারবো না যে সত্যি সত্যি মেসোপেতনি তাকে ধরছে। তখন জামাল চাচা বলেন যে হুজুর আপনি এটা একটা ব্যবস্থা করেন। তখন ওই হুজুর বা কবিরাজ উনি বলেন যে এই বিষয়টা খুব গোপন রেখো, আমি দেখি কি করা যায়। এই বলে ওই জামাল চাচার উপর ওই জিনটাকে হাজির করানোর চেষ্টা করেন। তো বেশিক্ষণ চেষ্টা করতে হয় নাই, অল্প সময়ের মধ্যেই ওই জিনটা জামাল চাচার উপর হাজির হন। হাজির হয়েই জামাল চাচার যে পরিবার ছিল তাদেরকে বলছে, কিরে জামাল রে, সত্যি সত্যি তোরা হুজুর কবিরাজের কাছে নিয়ে আসলি? আচ্ছা সমস্যা নাই, এসেই এই কথা বলছে। তো কবিরাজ জিনের সাথে কথা বলার জন্য মানে কেবল মুখ খুলেছে, সাথে সাথে ওই জামাল চাচার শরীর ভিতরে ছিল তো হাত উঁচু করেছে, হাত উঁচু করে কবিরাজকে থামিয়ে দিয়েছে এবং বলছে, থাক, কিছুই বলতে হবে না আপনাকে, আপনি কি বলবেন আমি জানি, আপনি তো বলবেন আমাকে চলে যেতে হবে, আর আমি যদি না যেতে চাই যে কোনোভাবেই হোক আপনি আমাকে তাড়িয়ে ছাড়বেন, তাই তো এগুলোই তো বলবেন। এ তো খুব সাধারণ কথা, আপনাকে এসব কিছুই করতে হবে না, আমি ওকে এমনিতেই ছেড়ে দিয়ে চলে যাব। তবে এই জামালের পরিবার তোরা শুনে রাখ, এতদিন কিন্তু এই জামালকে অনেকবার আমি হাতের মুঠোয় পেয়েছি, কিন্তু কখনো কোনো ক্ষতি করি নাই। আমার মতো আরো পিশাচ ওই বিলে আছে, তারা ক্ষতি করার চেষ্টা করলেও আমার কারণে ওরা ক্ষতি করতে পারে নাই। কিন্তু মনে রাখিস, আমি জামালের কাছে আর কখনোই আসবো না, কিন্তু জামাল যেন আমার কাছে কখনো না আসে। আমি জামালের কাছে আসবো না, কিন্তু জামাল যদি আমার কাছে আসে তাহলে মনে রাখবি ওর জীবন কিন্তু শেষ। আমি চলে গেলাম। এই বলেই ওই মেছো পিশাচটা চলে যায়। হুজুর কিছু কথা বলারই সুযোগ পায় নাই। তো হুজুর বলেন যে এই জিনটা খুবই ধূর্ত। এর মধ্যে আবার জামাল চাচারও যখন জিনটা চলে গেছে, জামাল চাচার সেন্স ফেরত আসছে। এতক্ষণ কি হয়েছে উনি তো বলতে পারেন না। তো এই হুজুর বা কবিরাজ, উনি মানে কবিরাজ গোছেরই একজন হুজুর আর কি, তো উনি জামাল চাচাকে কিছু আমল শিখিয়ে দেন আর একটা আতর পরে দেন এবং বলেন যে এই আতরটা রাতের বেলা যেন উনি শরীরে মেখে একটু একটু করে মেখে উনি শুয়ে থাকেন, আতরটা শেষ হয়ে গেলে আবার ওনার কাছে এসে যেন আবার একটা পরা আতর নিয়ে যান। তো এইভাবেই যেন উনি মানে চলেন আর কি, এইভাবেই চলতে হবে তাকে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো এই তদবির নিয়ে জামাল চাচা বাড়িতে ফেরত আসেন। এরপর বেশ কিছুদিন সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা না। জামাল চাচাও তার রেগুলার জীবনে ফেরত আসেন। বাড়ির আশেপাশের ডোবানালাতে রাতে লাইট হাতে টেটা দিয়ে মাছ ধরতে যান। ওই যে আগের মতো ওই রামদা নিয়ে ওইভাবে যেতেন না, এটা হুজুর নিষেধ করেছেন, পরিবারের সদস্যরাও তাকে খুব কঠোরভাবে নিষেধ করেছেন, এই জন্য উনি যান না। তো জামাল চাচা মাছের সিজনে তার বাড়ির সাথে ওই যে যেহেতু ধানি মাঠ রয়েছে, ওখানে চিন্তা করছে ছোট্ট একটা মাছের আড়ত দেব, যারা মাছ ধরে আমার কাছে এসে মাছ বিক্রি করে যাবে, পরে এই সবগুলো মাছ একসাথে বাজারে নিয়ে পরে আবার বড় আড়তে বিক্রি করব। তাতে আমার মাছ ধরার নেশাটাও
টিকে থাকলো আর আমারও পুকুরের মধ্যে নামা লাগলো না বা এই খালের মধ্যে নামা লাগলো না, উনি এই চিন্তা করেছে। তো উনি এই চিন্তা অনুযায়ী কাজ শুরু করেছেন। উনি যারা মাছ ধরতো, অল্প হোক বেশি হোক পাইকারি ভাবে উনি কিনে নিতেন, আবার পরের দিন বাজারে পাইকারি দরে বিক্রিও করতেন। মোটামুটি লাভ হচ্ছিল ওনার, এভাবে ভালোই দিন কাটছিল। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন রাতের বেলা জামাল চাচা, তো ওই রাতের বেলায় আড়তে বসে থাকতে হয়, কারণ অনেকে মাছ ধরে ওই আড়তে এসে বিক্রি করে যায়, এগুলো কিন্তু সব রাতের বেলায় হয়, দিনের বেলা খুব একটা হয় না। তো আড়তে বসে আছেন, ওই দিন আবার তেমন মাছ টাছ আসেনি, মানে মানুষজন মাছ টাছ নিয়ে খুব একটা আসে না ওই দিন মানুষ টুকটাক যতটুকু মাছ পেয়েছে ধরে বাড়িতে নিয়ে গেছে। এদিকে আবার বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে ছোট ছোট বজ্রপাতের আওয়াজও শোনা যাচ্ছে। চাঁদের আলো তেমন একটা নেই, বেশ থমথমে পরিবেশ। তো গভীর রাত্রে জামাল চাচার আড়তে একজন আগন্তুক আসে। তার হাতে একটা লাইট আর কোমরের কাছে গুজে রাখা একটা টেটা, ছোটখাটো একটা টেটা, আর 2 ব্যাগ মাছ। তো মাছগুলো বিক্রি করলে কেমন দাম পাবে তা ওই লোকটা জানতে চান। তখন জামাল চাচা ওই মাছগুলো তাকে দেখাতে বলেন। তো ওই আগন্তুক তাকে মাছ দেখান। তো জামাল চাচা তখন তার গ্রাম কোথায়, নাম পরিচয় ইত্যাদি জিজ্ঞেস করে, কারণ ওনাকে আবার আগে জামাল চাচা কখনো দেখেন নাই। তো ওই লোকটি ভালোভাবে কোনো উত্তর দেয় না, তবে সে এতটুকু বলে, আমার বাড়ি দূরে, আপনি আমাকে ওইভাবে চিনবেন না, আমি এই এলাকায় বেড়াতে আসছি, তো শরীর খারাপ লাগছে আর মাছও ভালো পাইছি, তো বাড়ি তাড়াতাড়ি চলে যাই চিন্তা করলাম আর কি। তো জামাল চাচার কথা না বাড়িয়ে মাছ দেখে একটা দাম বলেন, ওই লোক আর কথা না বাড়িয়ে ওই টাকাটা নিয়ে চলে যায়। তো জামাল চাচা চিন্তা করেন বেশ ভালোই লাভ করেছেন, কারণ বেশ কম দাম, তো আসলে শুরুর দিকে তো কম দামই বলতে হয়, পরে বার্গেন করে আসলে দাম একটা লেভেলে এসে ফিক্সড হয় আর কি। তো উনি প্রথমে যে দাম বলেছেন সেটাই দিয়ে দিয়েছেন। এই চিন্তা করে জামাল চাচা খুব খুশি, এটা পরের দিন বাজারে আরো বেশি দামে বিক্রি করতে পারবো আর কি। তো এভাবে নাকি প্রায়ই ওই আগন্তুক আসতো আর কম দামে জামাল চাচার কাছে মাছ বিক্রি করে দিত। জামাল চাচাও মনে মনে ওই আগন্তুকের অপেক্ষায় থাকতেন, কারণ তার কাছ থেকে কম দামে মাছ কেনা যায়। সে মনে হয় একটু বোকাশোকা, মাছের দাম সম্পর্কে অতটা অবগত না। তো ওই আগন্তুক নাকি সপ্তাহে 2 থেকে 3 দিন আসতো। তো জামাল চাচা তার ছেলে বা পরিবারের অন্য সদস্যরা যারা আছেন, তো তাদের কাছে এই বিষয়টা বলছিলেন যে একজন আগন্তুক আসে, কিন্তু জামাল চাচার ছেলে বলে, কই, আমিও তো তোমার সাথে দীর্ঘ সময় থাকি, আমি তো কখনো এরকম লোকরে দেখলাম না, কখন আসে, কে আসে? তখন জামাল চাচা বলে, আরে নিয়ে এলো এই এলাকার মেহমান, এই জন্য খুব একটা চিনিস না, আর লোকটার টাকার সমস্যা, তো তাই মনে হয় চুপচাপ এসে মাছ বিক্রি করে। পারতপক্ষে যখন লোকজন শূন্য থাকে আর তুইও যখন আশেপাশে থাকিস না, তখনই দেখি যে ওই লোকটা আসে। তো এদিকে কি হয়, একদিন রাত্রে মাছের কিন্তু খুব চাপ বলতে অনেকেই মাছ মানে পেয়েছেন, জামাল চাচার আড়তে এসে মাছ বিক্রি করছেন। তো জামাল চাচা এবং তার বড় ছেলে আড়তে কাজ করছেন। রাত তখন প্রায় 3টা। হঠাৎ আড়তের সাথে লাগোয়া এই ধানি যে মাঠ রয়েছে, এই মাঠের মধ্য দিয়ে জামাল চাচার নাম ধরে কেউ ডাকছে, ও জামাল, ও জামাল, এভাবে ডাকছে। তো জানতে চাইলে জামাল চাচা দূর থেকে বলে, কে রে, এখান থেকে ডাকে কে? তখন ওই লোকটা বলে, ও ভাই, আমি ওই যে মাছ দিয়ে যাই। তো তার পরিচয় দিছে যে আমি যে আপনার কাছে মাছ বিক্রি করি। তখন জামাল চাচা চিনতে পান তার গলা শুনে। তখন আবার উনি দূর থেকে বলছে, আরে আপনি কোথায় ছিলেন? আপনার কথা তো অনেক মনে করছি, আপনি এখনো আসলেন না, কতজন মাছ বিক্রি করে গেল। তখন ওই ভেতর থেকে ওই দূর থেকেই ওই জামাল চাচাকে ওই আগন্তুক বলেন যে, ভাই একটু আগায় আসেন না, আমার মাছের বোঝাটা বেশ ভারী আর শরীরটাও ভালো লাগতেছে না, আমার একটু সাহায্য সহযোগিতা করার দরকার, এইটা বয়ে আমি একা নিয়ে যেতে পারবো না, আপনি একটু আগায় আসেন। তো এই কথা শুনে ওই জামাল চাচা তার ছেলেকে বলেন যে, এই বাপ, যা তো একটু আগায় যায় নিয়ে আসে। তখন ওই লোকটা বলে, না, আপনার ছেলেরা আসতে বলেন না, আপনি আসেন, ওরা আমি চিনি নাকি, আরও পোলাপান মানুষ, ও কি করবে, আপনি আসেন। তখন জামাল চাচা 7-5 না ভেবে ওই আগন্তুকের কাছে গিয়েছেন। এদিকে জামাল চাচার ছেলেও কিন্তু ওই আগন্তুকের গলার স্বর শুনেছেন তখন, ওই প্রথমবারের মতো, এর আগে কিন্তু কখনো তাকে দেখেনও নাই, তার কথাবার্তার শব্দও শোনেননি। তো জামাল চাচার ছেলে আলোতে বসে আছে, এদিকে 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 30 মিনিট চলে যায়, না, জামাল চাচাও আসে না, ওই আগন্তুক আসে না। বলতো ওই আগন্তুককে এগিয়ে আনার জন্যই তো জামাল চাচা ওদিকে এগিয়ে গিয়েছিলেন। এদিকে যেই জায়গা থেকে ডাক এসেছিল, ওই শব্দটা এসেছিল, ওখান থেকে কিন্তু হেঁটে আসতে সর্বোচ্চ
5 মিনিট লাগার কথা, হেঁটে যেতেও 5 মিনিট লাগার কথা, এতক্ষণ তো লাগার কথা না। জামাল চাচার বড় ছেলে লাইট নিয়ে সামনের দিকে আগায়, কোথাও তার বাবার হদিস নাই। দূরে একটা লাইটের আলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওখানে কেউ মাছ ধরছে। তখন জামাল চাচার ছেলে চিৎকার করে বলছে, এই কে ওখানে? তখন সে আবার তার পরিচয় দেয়। তখন বলে যে আমার আব্বাকে দেখছো? তখন সে আবার ওইখান থেকে রিপ্লাই দেয়, বলে না দেখি নাই তো। এমনিতেই তো জামাল চাচার সাথে একটা ঝামেলা ছিল, হঠাৎ করে এরকম একটা বিষয় হলো, কোনো বিপদ আপদ হলো না তো? তখন জামাল চাচার ছেলে দ্রুত, তার বাসা তো একদম কাছেই আর কি, দ্রুত বাসায় যায়, তার মা সহ আরও তার যার ভাই বোন আছে সকলকে ডাকে। তারা তো ওই সময় ঘুমিয়ে গিয়েছিল, রাত তখন তো 3টারও বেশি। তারাও তো বের হয়ে আসছে, আরতের কাছে আসছে, খোঁজাখুঁজি শুরু করে। জামাল চাচাকে কোথাও পাওয়া যায় না। ওই সময় জামাল চাচার একটা মিসিং ডায়েরি পর্যন্ত তারা করার চেষ্টা করেছিলেন, যে জামাল চাচা কোথায় হারিয়ে গেলেন, কোনো মানুষ তাকে অপহরণ করলো, কোনো ক্ষয়ক্ষতি হলো, মেরে ফেললেও তার লাশটাও কিন্তু পাওয়া যায়নি। কিন্তু 2 মাস পরিবারকে এরকম দুশ্চিন্তার সাগরে ভাসিয়ে হঠাৎ করে 2 মাস পর অজ্ঞান অবস্থায় তার বাড়ির উঠোনেই তাকে পাওয়া যায়। একদিন সকালবেলা দরজা খুলে দেখে জামাল চাচা উঠোনে পড়ে আছেন। তো জামাল চাচাকে দেখে তো বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, এলাকায় বিশাল সাড়া পড়ে যায় যে জামালকে পাওয়া গেছে। তো তার জ্ঞান ফেরার আনা হয়। শুরুর দিকে প্রায় 1 সপ্তাহ উনি বেশ অস্বাভাবিক ছিলেন, অনেকটাই অস্বাভাবিক ছিলেন। আস্তে 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 উনি স্বাভাবিক হন আর কি। তখন হুজুর কবিরাজকে দেখেও একটু ঝাড়ফুঁক করানো হয়। তো একটু সুস্থ হওয়ার পর জামাল চাচার মুখ থেকে শোনা যায় যে ওই দিন রাত্রে আসলে কি ঘটেছিল। ওই দিন রাতে ওই আগন্তুকের ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়েছে, গিয়ে নাকি দেখে সত্যি তার হাতে বড় বড় 2টো মাছের ব্যাগ। তো জামাল চাচা তার কাছে যাওয়ার পরে ওই আগন্তুক জামাল চাচাকে দেখায় যে ওই দেখো ওই পাশে মনে হচ্ছে ওই বোয়াল মাছের একটা ঝাঁক আসছে সাঁতার কেটে, মনে হলো যে এখনই ওই চেলার মধ্যে ঢুকে গেল, চলো মাছটা ধরি। তো জামাল চাচা আর ওই 2জন, ওই যে আগন্তুক, এই 2জনই ওই দিকটাতে গিয়েছেন। তো জামাল চাচা ওই চেলার মধ্যে উকি দিয়ে দেখে সত্যি ওইখানে প্রায় 40 থেকে 50টা বড় বড় সাইজের বোয়াল, মনে হচ্ছে এটা একটা বোয়ালের খনি। তো ওই চেলার মধ্যে মাথা ঢোকানো অবস্থায় একটু ভেতর দিকে জামাল চাচা আরো একটা অস্বাভাবিক জিনিস দেখেন। উনি দেখেন একটা বড় হলুদ ধরনের ব্যাঙ বসে আছে, আর ওই ব্যাঙটা হঠাৎ অস্বাভাবিক আওয়াজ করে মুখ থেকে লালা বের করে, আর তাকে মুখ, আর ওটার মুখের মধ্য দিয়ে একটা আশ্চর্য পাথর বের হয়ে আসে যেটা চকচক করছিল। আর তখন ওই পাথরের রংটাও বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছিল, মনে হচ্ছে একটা পাথর ওর ভিতরে লাইট আছে, কখনো নীল, কখনো হলুদ, কখনো লাল, এরকম হচ্ছে। তো মুরব্বীদের মুখ থেকে শুনেছে যে ব্যাঙের লালার সাথে লাল নামক নাকি এক ধরনের মূল্যবান জিনিস থাকে, যেটাকে ব্যাঙের মণি বলা হয়, ওই এলাকায় লাল বলে। তো মনে করছে এইটাই হয়তো ওইটা। যখনই ওই জিনিসটাকে উনি হাত দিয়ে ধরতে গিয়েছেন, তখনই ওই ব্যাঙটা তাকে একটা কামড় দেয়। কামড় খেয়ে জামাল চাচা কিছু সময় অজ্ঞান ছিলেন। কতক্ষণ অজ্ঞান ছিলেন উনি খুব একটা নিজেকে নিজে বুঝতে পারেন নাই। যখন তার জ্ঞান ফেরে তখন দেখেন যে ওই যে আগন্তুক, তার খবর নাই, কিন্তু উনি ওই একই জায়গায় আছেন, মানে উনি যেই জায়গাতে ছিলেন সেখানেই আছেন। তো উনি কি করছেন, হাঁটতে হাঁটতে ওনার বাড়িতে ফেরত আসছেন। তো বাড়িতে ফেরত এসে উনি সব কিছুই দেখতে পান, কিন্তু কোনো মানুষজন, পশু পাখি কিছুই দেখেন না। সেভাবে তাকে হয়তো বা সবাই খুঁজতে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। তো উনি পরিবারের সন্ধানে বের হন, কিন্তু না, কোথাও কেউ নেই। এভাবে সকাল হয়ে যায়, উনি আজানেরও শব্দ পান না, পাড়া প্রতিবেশী কাউকেই দেখতে পান না, একদম শুনশান, চারদিকে একটা পাখি ডাকারও শব্দ নাই। উনি তো বেশ বিচলিত হয়ে যান এবং আগের কথাগুলো ভাবতে থাকেন। তো উনি বুঝতে পারেন নিশ্চয়ই উনি এক মায়ার জগতে চলে আসছেন, এবং এই কাজটা করেছে ওই জিন। এই জিনের প্রভাবে উনি কোথাও ফেসে গেছেন। উনি তো চিৎকার দিয়ে সাহায্য চান না আল্লাহর কাছে, জোরে জোরে ওই জিনকে উদ্দেশ্য করে বলেন যে তার ভুলের জন্য সে অনুতপ্ত, ক্ষমা চায়। সে সারা জীবন ওই জিনের জন্য মাছের যোগান দেবে, তাকে যেন শেষবারের মতো ক্ষমা করে। আর তখন তার সামনে একটা অবয়ব আসে। ওই অবয়বটার হাতে মাছের নাড়ি ভুঁড়ি ছিল যা সে খাচ্ছিল।
তার চেহারা ছিল একটা পানিতে ডুবে যাওয়া মৃত মানুষের চেহারা যেমন ফ্যাকাশে হয়, ঠিক ওই রকম। চোখ দুটো যেন রক্ত লাল, চুলগুলো উস্কো খুস্কো এবং অনেক ভয়াবহ তার চেহারা। কিন্তু এই জামাল চাচা সে ভয় ডর ফেলে ওই অবয়বটার কাছে ক্ষমা চায়। সে তাকে আবারও বলে সে যতদিন বাঁচবে ওই জিনের মাছ খাওয়ার ব্যবস্থা করবে, তবুও যেন তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়। সেও ওই জিনকে বলেন যে আমি এখন কিছুই ভয় পাচ্ছি না, আমি তোমাকে দেখেও ভয় পাচ্ছি না, তুমি চাইলে আমাকে মেরেও ফেলতে পারো, তোমার ভয়ঙ্কর রূপ আমার জন্য এখন আর তেমন কোনো ভয়ের ভাব উদ্রেক করছে না, কারণ আমি যেখানে আছি এখানকার নীরবতার যে ভয়ঙ্কর রূপ আমি দেখছি, যে একাকিত্ব, অসহায়তা, এখানে তোমার চেহারার এই ভয়াবহ রূপ সবকিছুই আমার কাছে পানসে হয়ে গেছে। তখন উনি আরো ওই জিনকে বলেন যে আমাকে যদি মেরেও তুমি ফেলো তাহলেও আমার লাশটা তুমি আমার বাড়িতে দিয়ে এসো, যেন আমার ধর্ম অনুযায়ী দাফন কাফন করা হয়। আমার চিরচেনা মানুষগুলো তারা যেন জানতে পারে যে আমার কি হয়েছে। আমি এই অসহায়ত্ব আর সইতে পারছি না। তখন ওই অবয়বটা তাকে বলে তোকে মেরে কি আর পাবো রে, তোকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েও তো আমার তেমন কোনো লাভ হবে না, তুই আর কতদিনই বা বাঁচবি, আর মাছ কতদিনই শিকার করবি, বয়স বেশি হয়ে গেলে তো আর মাছ শিকার করতে পারবি না। তখন জামাল চাচা বলে যে আপনি যতদিন বেঁচে থাকবেন, আমার পর আমার ছেলেরা, তারপর তার ছেলেরা, এভাবে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে আপনি যতদিন চাইবেন তারা মাছ শিকার করলে তাদের সাধ্য অনুযায়ী আপনাকে ভাগ দেবে, আর আমিও আমার সন্তানদেরকে এই বিষয়ে ওসিয়ত করে যাব, এর কোনো নড়চড় হবে না বলে আমি কথা দিলাম। তখন ওই অশরীরটা বলে আচ্ছা এটাই তোর শেষ সুযোগ, আমি চাইলে তোকে মারতে পারি কিন্তু মারবো না, তুই কিন্তু এর আগেও আমাকে আমি যেটা নিষেধ করেছিলাম সেই কথা শুনিস নাই, রাখিস নাই, তারপরও তোর কথা আমি বিশ্বাস করলাম, আমি তোকে মারবো না, কিন্তু তুই যদি কথা না রাখিস তাহলে কিন্তু এর থেকেও ভয়াবহ অবস্থা হবে, মনে রাখিস। জামাল চাচাও বলেন আমি কথা রাখবো ইনশাল্লাহ। এরপর ওই জিনটা একটা অদ্ভুত নামে কাউকে ডাকেন, কি যে নাম এটা আসলে জামাল চাচা খুব একটা মনে করতে পারেন নাই। দেখেন যে কয়েকবার ডাক দেওয়ার পর ওই সেই ব্যাঙটা, হলুদ রঙের ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে ওই জিনের কাছে আসলো, আর ওই ব্যাঙটাকে বলে এই জামালকে কামড় দে। ওই ব্যাঙটা লাফিয়ে এসে জামাল চাচার হাতে কামড় দিলেন, কামড় দেওয়ার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেলেন। এরপর হুঁশ ফিরতেই তাকে নিজের বাড়িতে পড়ে থাকতে দেখেন। উনি যখন জ্ঞানে আসেন তখন উনি জানতে পারলেন উনি প্রায় 2 মাস নিখোঁজ ছিলেন। এই অল্প সময়ের মধ্যে 2 মাস চলে গেছে। জামাল চাচা কিন্তু এখন ভালো আছেন, সুস্থ আছেন, উনি এখনো মাছ ধরতে যান। উনি যখনই মাছ ধরতে যান তখনই নাকি ওই অশরীরীর জন্য কিছু মাছ রেখে যান। আমরা অশরীরী শব্দটা ইউজ করি, আসলে যারা এই ধরনের জিন তারা কিন্তু অশরীরী নয়, তাদের শরীর আছে, কিন্তু আমরা একটা প্রতিশব্দ ইউজ করি অশরীরী। অশরীরী মানে যার শরীর নাই, আমাদের মতো শরীর নাই, এই অর্থে আমরা অশরীরী শব্দটা ব্যবহার করি, কিন্তু তাদের শরীর আছে, তাদের মতো আছে। তো যাই হোক, জামাল চাচাও তার ছেলেদেরকে এই বিষয়গুলো বলেছেন। তার ছেলেরা পরবর্তীতে তার এই ওসিয়ত পালন করবেন, তার ছেলেরাও এই বিষয়ে তার বাবাকে কথা দিয়েছেন। এভাবেই চলছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু জামাল চাচার অরিজিনাল যেই গ্রামের ঠিকানা বা অরিজিনাল অবস্থানটা, এই অবস্থানটা আমরা বলতে অপারগ, বললে জামাল চাচার কোনো সমস্যা হতে পারে। এই জন্য আমরা এক্স্যাক্ট কিছু লোকেশন জানলেও সেই বিষয়টা এড়িয়ে গিয়েছি, জামাল চাচার কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো মাছ ধরা কেন্দ্রিক এই ঘটনাটি? আশা করছি এই ধরনের ঘটনা আপনারা অনেকেই কম শুনেছেন। আমি শুরুতেই বলেছিলাম যে এই ধরনের ঘটনা খুব একটা পাওয়া যায় না। ধন্যবাদ জানাচ্ছি হাসান জাহিদুর রহমান পিয়ালকে, দারুণ দুর্দান্ত একটি ঘটনা আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠিয়েছেন, এই কারণে বিশেষ বিশেষ ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন, আমাদের এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন।
afnandahourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRWORLD afnandahourworld@gmail.com। এই স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হোল ওয়ার্ল্ড নামে, যেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্টও করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের এই এপিসোড এখানেই সমাপ্ত করছি। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল।